ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে আবারও উঠে গেছে আর্সেনাল। লিভারপুলের সাথে শুরু হয়ে গেছে তাই টেবিলের টপে থাকার লড়াইটা। আর্সেনাল গেল রাতে 2-0 গোলের জয় পেয়েছে, যেখানে প্রথম গোলটা করেছিল আর্সেনালের হয়ে ডেক্লান রাইস। তবে আর্সেনালের জন্য এই ছবিটাই এই ম্যাচ শেষে অ্যালার্মিং, যেটা নিয়ে আমরা আরো কথা বলবো। ডেক্লান রাইসের গোল, সেকেন্ড হাফে যে বুকায়ো সাকার গোল, আর্সেনালের একটা সহজ জয়। কিন্তু যেটা বলছিলাম, মিকেল আর্তেতার জন্য দুশ্চিন্তার নাম মাইকেল ওডেগার্ড হয়ে গেছেন, কারণ এই ম্যাচেও তিনি ইনজুরিতে পড়লেন এবং ইনজুরির একটা অদ্ভুত লিস্টে তার নামটা উঠে গেছে। তৌসিফ, আর্সেনাল আর ওয়েস্ট হ্যামের যদি স্ট্যাটগুলো দেখি, আর্সেনাল সব সেকশনেই ডমিনেট করেছে ওয়েস্ট হ্যামের সঙ্গে। যেহেতু ঘরের মাঠে খেলা ছিল, ঘরের সমর্থকরা ছিল, যেই স্কোয়াডটা নিয়ে মিকেল আর্তেতা নেমেছিলেন, ওডেগার্ডকে খেলাচ্ছেন, ডেক্লান রাইসকে খেলাচ্ছেন, জুবিমেন্দিকে রেস্ট দেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন। রেস্ট আসলে কতটুকু আর পেলেন? হ্যাঁ, সেটা আর পেলেন না, যেহেতু 30 মিনিটসেই ওডেগার্ডকে তুলে নিতে হলো। একটা নি ইনজুরি, এখনও অ্যাসেসমেন্ট হয় নাই, তো বলা যাচ্ছে না তিনি কতদিনের জন্য মাঠের বাইরে থাকবেন। তবে জুবিমেন্দি, যেই জিনিসটা আর্সেনালের জন্য একটু অ্যালার্মিং হতে পারতো এই ম্যাচটায়, যে ওডেগার্ড কিন্তু আর্সেনালের টিমে মাঝ মাঠে বলেন, অ্যাটাকে বলেন, এমন একটা ক্রিয়েটিভিটি অ্যাড করে যেটা হচ্ছে এই স্কোয়াডের অন্য কোনো প্লেয়ার পারে না। সেই দক্ষতাটা শুধুমাত্র ওডেগার্ডের আছে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হিসাব করলে লাস্ট ম্যাচটায় ওডেগার্ড দুর্দান্ত আনবিলিভেবল পারফর্ম করেছে। কিছু পাস তিনি দিয়েছেন যেটা আর্সেনালের এই মুহূর্তে এই স্কোয়াডটায় হয়তো ওই ধরনের ভিশন কোনো প্লেয়ারের নাই। সেই ক্ষেত্রে মিকেল আর্তেতা হয়তো ভেবেছিলেন যখন ওডেগার্ডকে তুলে নেওয়া হচ্ছিল যে এই টিমটা এই ম্যাচটা কি বের করে আনতে পারবে কিনা, যেহেতু ইয়োকেরেশও তেমন একটা সুবিধা করতে পারছেন না। তবে জুবিমেন্দি কিন্তু সেই ক্রিয়েটিভিটিটা অ্যাড করে ফেলেছেন। তিনি একটা পাস দিলেন, ডি বক্সের মধ্যে হালকা থ্রু বাড়িয়ে দিলেন, এজের একটা শট ছিল সেখানে, এরিওলা ঠিকঠাক থামাতে পারেননি বলটা, ডেক্লান রাইসের একটা শট এবং গোল। ডেক্লান রাইস সাবেক ক্লাবের এগেনস্টে, ওয়েস্ট হ্যামের এগেনস্টে, পরের মুভমেন্ট আমার কাছে মনে হচ্ছিল তিনি ভুলেই গেছে তিনি ওয়েস্ট হ্যামের হয়ে খেলেছেন কখনো। তিনি সেলিব্রেট করতে দৌড়ও দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে মনে পড়েছে যে আমি তো ওয়েস্ট হ্যাম আমার সাবেক ক্লাব, আমি তো অনেক দিন খেলেছি। তো হুট করে তিনি থেমে গেলেন, একটা স্ট্রেট ফেস, আর সেলিব্রেট করলেন না। দেখেন, এই জায়গাটাতে আসলে লিভারপুলের সাথে আর্সেনাল তাদের পার্থক্যটা হয়ে যেতে পারে সিজন শেষে। এই যে ধরেন শুরুর অংশটা খেয়াল করেন, লিভারপুলের নতুন সাইনিংগুলো ক্লিক করছে না। সেই জায়গায় সেই কেমিস্ট্রিটাই হচ্ছে গিয়ে মেলানোর একটা বড় চ্যালেঞ্জ আর্নে স্লটের। এই জায়গাটার মধ্যে স্কোয়াড ডেপথ, নতুন যারা যারা এসেছেন তাদের কাছ থেকে ওই বেস্ট আউটপুটটা বের করা, সেটাই কিন্তু মিকেল আর্তেতাকে এগিয়ে দিচ্ছে। আপনি ইয়োকেরেশ অবদান রাখছেন, এজে তিনি অবদান রাখছেন, ফার্স্ট গোলে এজের হচ্ছে একটা কন্ট্রিবিউশন সেখানে ছিল। জুবিমেন্দির কথাও স্পেশালি বলতে হয়, তার কাছ থেকেও ওই ধরনের আউটকামটা পাওয়া যাচ্ছে। এবং এই যে ওডেগার্ড যে আপনার ইনজুরিতে পড়লেন, মিকেল আর্তেতাকে আসলে সাহস দিচ্ছে তার সেই স্কোয়াড ডেপথটাই। আপনি জুবিমেন্দিকে দিয়ে, মিকেল মেরিনো রয়েছেন, ডেক্লান রাইস রয়েছেন, আপনি হচ্ছে মিডফিল্ডটা আপনার তারপরও কিন্তু আসলে সেট। যদি আপনি ওডেগার্ডকে আগামী মাসগুলোতে নাও পান তারপরও কিন্তু ওডেগার্ড এবারের একটা অদ্ভুত রেকর্ড করে বসলেন, মানে যে রেকর্ডটার সঙ্গী আসলে কেউ হতে চাইবে না। প্রিমিয়ার লিগের ইতিহাসেরই প্রথম প্লেয়ার ওডেগার্ড যিনি টানা যেই 3টা ম্যাচ তিনি নামলেন, শুরু করলেন, 3টা ম্যাচেই যে তিনি ইনজুরিতে পড়লেন। মানে জিনিসটা অবিশ্বাস্য শোনালেও সেই অদ্ভুত কাণ্ডটাই আসলে ওডেগার্ডের সাথে হয়েছে। 23 অগাস্ট তিনি প্রথমে নামলেন লিডসের বিপক্ষে, 38 মিনিটেই তিনি ইনজুর্ড হলেন। এরপর আমরা দেখলাম নরওয়ের হয়ে তিনি ম্যাচ খেললেন ইনজুরি থেকে ফিরে। লিভারপুলের এগেনস্টে প্রিমিয়ার লিগে তার কাছ থেকে আমরা দেখেছিলাম শেষ দিকটায় তিনি নেমেছেন, কিন্তু লিভারপুলের সাথে সেই ম্যাচের পরে যখন তাকে আবারও 13 সেপ্টেম্বর নটিংহ্যামের বিপক্ষে নামানো হলো, আবারও 18 মিনিটে তিনি ইনজুরিতে পড়লেন। তারপরে 4 অক্টোবর মানে গতকাল ওয়েস্ট হ্যামের বিপক্ষে, এর আগে তিনি 3টা ম্যাচ মিস করেছিলেন। তারপর আপনার নিউক্যাসলের এগেনস্টে তিনি ফিরলেন অল্প সময়। চ্যাম্পিয়ন্স লিগে আমরা দেখলাম অলিম্পিয়াকোসের এগেনস্টে ফুল 90 মিনিটস খেললেন। এরপর আবার মানে একটা আনএক্সপেক্টেড এবং কি বলে অপয়া এবং অদ্ভুত একটা রেকর্ড ওডেগার্ডের সঙ্গী হয়েছে। এবার একটা নি ইনজুরি, হয়তো এর আগে দুটো ছিল শোল্ডার ইনজুরি, এবার একটা নি ইনজুরি। মিকেল আর্তেতাকে সেই প্রশ্নটাও ছুড়ে দেওয়া হচ্ছিল প্রেস কনফারেন্সে যে ক্যাপ্টেনকে কতদিন দেখা যাবে না, যেহেতু মার্টিন ওডেগার্ড এই দলের একটা খুব ভাইটাল একটা পার্ট। যেমন সাকা, যেমন ইয়োকেরেশ, তেমনই কিন্তু এই মার্টিন ওডেগার্ড। মানে মার্টিন ওডেগার্ডকে ছাড়া আমার মনে হয় আর্সেনাল যদি এই সিজনে ট্রফির কথা ভাবে, সেটা হয়তো খুব বেশি সম্ভব হবে না, বা
বাস্তবসম্মত আমার কাছে মনে হয় না। মিকেল আর্তেতা ম্যাচ শেষে যা যা বলছেন ওডেগার্ডকে নিয়ে, মৌসুমের শুরু থেকে ওডেগার্ডকে পাচ্ছি না আমরা, দ্যাটস ট্রু। 2 বার কাঁধের ইনজুরি আর এইবার হাঁটুতে, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ও আমাদের অধিনায়ক, ও যখন খেলে আমাদের অ্যাটাকিংয়ের স্টাইলটাই অন্যরকম থাকে। যেই জিনিসটা আপনি বলছিলেন যে ওডেগার্ড আর্সেনালের প্লেইং স্টাইল, কারণ এখন সামনে আপনার গোল করার লোক আছে, যেই গোল করার লোকটা আর্সেনালের আগের সিজনগুলোতে ছিল না। তারপর ওডেগার্ড যখন থাকে না তখন হচ্ছে আর্সেনালকে অন্য ধরনের আসলে খেলতে হয়। হ্যাঁ, এই ম্যাচটাও হচ্ছে তারা পার করে দিল, তবে সামনে কিন্তু ওডেগার্ডকে ছাড়া এই লং রানে যদি আপনার মিডফিল্ডে আরও একজন কেউ যদি ইনজুর্ড হয়ে যায়, ধরেন আপনি জুবিমেন্দি ইনজুর্ড হয়ে গেল বা মিকেল মেরিনো ইনজুর্ড হয়ে গেল, তখন কিন্তু ওই রিপ্লেসমেন্টটা পাওয়াটা মিকেল আর্তেতার জন্য টাফ হবে। টাফ কাপ ছিল রুবেন আমরিম, তিনি তার চাকরিটা বাঁচিয়ে রাখতে পারবেন কিনা বা কতদিন রাখতে পারবেন ইন্টারন্যাশনাল ব্রেকের আগে, সেই নিয়ে আসলে অনেকগুলো গুঞ্জন ছিল। ইনফ্যাক্ট প্রেস কনফারেন্সে, প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে আমরিমকে যেই কোশ্চেনটা সবচেয়ে বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে তার ভবিষ্যৎ নিয়ে। এই যাত্রায় তো তিনি সান্ডারল্যান্ডের এগেইনস্টে 2-0 গোলের জয় বেঁচে গেলেন এবং দুর্দান্ত একটা পারফরমেন্স ছিল। ম্যানচেস্টার ইউনাইটেড ফার্স্ট হাফ থেকে যেভাবে খেলছিল সেটা আসলে গত যে কয়দিনের ম্যানচেস্টার ইউনাইটেড আপনি দেখেছেন সেটার সঙ্গে মোটেও মিল নাই। ম্যাথিউস কুনিয়ার বদলে তিনি স্টার্ট করিয়েছেন মেসন মাউন্টকে, সেই রিটার্নটা তিনি দিয়েছেন। দুর্দান্ত একটা রিসিভ করেছেন, ডান পা দিয়ে শট করেছেন, গোল করেছেন। এবার ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই সেখানে সেশকোর খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, খুব ভালো রিয়্যাক্ট করেছেন, ডি বক্সের মধ্যে ছিলেন, একটা লং থ্রো আসছিল, সেখান থেকে ব্যবধান তিনি দ্বিগুণ করলেন। এই ছবিটা দেখলেই তো বোঝা যায় যে রুবেন আমরিম যে বিশ্বাসটা মেসন মাউন্টের উপরে রেখেছেন সেই বিশ্বাসটার 100% মেসন মাউন্ট রিটার্ন করছে। এবং সেকেন্ড হাফে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড চেয়েছে যে আমরা ক্লিন শিট পাচ্ছি না, সেই ক্লিন শিটের জন্যই আমরা এগোই। সেভাবেই রুবেন আমরিম দলটাকে নির্দেশনা দিয়েছেন এবং একটা ভালো ক্লিন শিট নিয়ে সান্ডারল্যান্ডের এগেইনস্টে, যারা খুব ভালো করছিল প্রিমিয়ার লিগে, এবার ব্যবধান আরও বাড়তে পারতো যদি রোয়েফ ওই সেফটা না দিতেন। ব্রুনো ফার্নান্দেজের যে শটটা ছিল একটা টপ কর্নারে যাচ্ছিল, খুব ভালো সেভ, আরও 2-3টা ভালো সেভ করেছেন তিনি, ব্যবধানটা আরও বাড়তে পারতো। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড 2-0 স্কোর লাইন নিয়ে ওল্ড ট্রাফোর্ডে খুবই হ্যাপি। আমি একটা ম্যাচের একটা মোমেন্টে দেখছিলাম যে ইউনাইটেডে এখনও যখন ওল্ড ট্রাফোর্ডে খেলা হয় সেই নিয়মিত স্যার অ্যালেক্স ফার্গুসন সেখানে থাকেন, একটা কফির একটা মাগ নিয়ে তিনি খেলাটা উপভোগ করতে এসেছিলেন। প্রতিবারই যখন ওল্ড ট্রাফোর্ডে খেলা হয়, ম্যানচেস্টার ইউনাইটেডের রিসেন্ট ফর্ম হিসেব করেন কত বাজে ম্যানচেস্টার ইউনাইটেড খেলেছে, ম্যাচের পর ম্যাচ হেরেছে, হোম ক্রাউডের সামনে ম্যাচ হেরেছে। কিন্তু আজকেও গতকালকেও অ্যালেক্স ফার্গুসন আসলেন, কফি খেতে খেতে ম্যাচটা দেখলেন। ফার্স্ট হাফটা দুর্দান্ত ছিল, সেকেন্ড হাফটা একটু স্লো হয়ে গেছে। সেকেন্ড হাফটায় মনে হয়েছে যে রুবেন আমরিম চেয়েছে যে খুব বেশি রিস্ক আমরা নেব না, একটা ভালো ক্লিন শিট নিয়ে এই রেজাল্টটা এইভাবে সিল করব ইন্টারন্যাশনাল ব্রেকের আগে। ইউনাইটেডের জন্য তো আপনার এটাই ইম্পর্টেন্ট ছিল যে 3টা পয়েন্ট নিশ্চিত করা। আপনি ওই হিসেবেও যদি দেখেন এই সিজনে প্রিমিয়ার লিগে এটা ছিল হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের 3য় জয় মাত্র। সুতরাং ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে, পয়েন্ট টেবিলের টপ 10-এর মধ্যে তারা আছে, যদিও আজকে রাতে সেই পজিশনটা চেঞ্জও হয়ে যেতে পারে, কারণ আজকের প্রিমিয়ার লিগের এই রাউন্ডের শেষ 5টা ম্যাচ কিন্তু রয়েছে, যেখানে সবাই আসলে বেশি নজরটা রাখবেন ম্যানচেস্টার সিটির সেই ম্যাচের দিকে। ব্রেন্টফোর্ডের এগেইনস্টে ম্যানচেস্টার সিটির ম্যাচ রাত 9:30টায়। এর আগে এভারটন, ক্রিস্টাল প্যালেস, নিউক্যাসল, নটিংহ্যাম, উলফস, ব্রাইটন, অ্যাস্টন ভিলা এবং বার্নলির ম্যাচ রয়েছে সন্ধে 7টায়। 4টা ম্যাচই সন্ধ্যা 7টায়। এরপরে গিয়ে ম্যানচেস্টার সিটি আর ব্রেন্টফোর্ডের ম্যাচ দিয়ে এই গেম উইকটার পর্দা নামছে, তারপরে ইন্টারন্যাশনাল ব্রেক। ব্রেন্টফোর্ড তো ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিল। হ্যাঁ, সুতরাং ম্যানচেস্টার সিটিও আসলে যে খুব বেশি নিশ্চিন্তে নামবে আসলে ম্যানচেস্টার সিটির খেলা দেখেও সেটা বোঝার কোনো উপায় নেই। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তারা হচ্ছে গিয়ে শেষ দিকটায় যে তারা পয়েন্ট হারিয়েছে, দেখা যাক পেপ গার্দিওলা তিনি কোন সিস্টেম বের করেন প্রিমিয়ার লিগের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.